6 ফেব্রুয়ারি সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইসি গঠনে বঙ্গভবনের 10 জনের নাম, রাত 9টায় মন্ত্রী পরিষদ সচিবের ব্রিফিং। শিমুল হত্যা মামলায় মেয়র মিরু কারাগারে, রিমান্ড শুনানি শাহজাদপুর আদালতে। হায়দ্রাবাদের প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে ইমরুল, দলে ডাক পেলেন মোসাদ্দেক। বঙ্গভবনে সার্চ কমিটি জমা দেওয়া 10 নাম নিয়ে 1 ঘন্টা পর সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। সন্ধ্যায় নতুন নির্বাচন কমিশনের জন্য নামের তালিকা বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে তুলে দেন সার্চ কমিটির সদস্যরা। এর আগে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠকে নামগুলো চূড়ান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সেখানে সবার মতামতের ভিত্তিতে 20 জনের সংক্ষিপ্ত তালিকা থেকে 10 জনের নাম চূড়ান্ত হয়। এই সুপারিশের মধ্যে থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং সর্বোচ্চ 4 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ABM আবু নোমান, রাজনীতি বিশ্লেষক এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী আছেন আমার সঙ্গে, এবং সচিবালয় থেকে সহকর্মী আসমা মিতাও আছেন আমাদের সঙ্গে। প্রথমে অধ্যাপক ABM আবু নোমান, আপনার কাছে জানতে চাইবো যে 10 জনের সংক্ষিপ্ত তালিকা মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছে, আপনি কি মনে করেন যে সেই তালিকা এখনই প্রকাশ করা উচিত, আমাদের সবার জানা উচিত যে কারা থাকছেন সেই 10 জনের মধ্যে? ধন্যবাদ। আপনারা জানেন এই যে সার্চ কমিটি গঠিত হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন করার জন্য, এটি একটি গণতান্ত্রিক সরকারের ভালো উদ্যোগ। আমি প্রথমে সরকারকে ধন্যবাদ জানাতে চাই, এবং যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু এই যে সার্চ কমিটি তারা কিন্তু আজকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে তারা কিন্তু তাদের নামের তালিকা সংক্ষিপ্ত 10 জনের তালিকা জমা দিয়েছে। আপনারা জানেন এর আগে 2012 সালে জিল্লুর রহমান যখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন যে সার্চ কমিটি গঠিত হয়েছিল এবং তারা যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল সেটি কিন্তু প্রকাশ হয়েছিল। আপনি দেখেন সেই নির্বাচন কমিটি পুনর্গঠনের জন্য সে সার্চ কমিটি গঠন এবং কমিটি গঠনের পর থেকে বিশিষ্ট জনের সাথে কথাবার্তা বলা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু জনসমক্ষে প্রকাশ পেয়েছে। এবং আমি মনে করি যে এখন যে 10 জনের যে সংক্ষিপ্ত নামের তালিকা এসেছে সেটিও কিন্তু প্রকাশ হওয়া উচিত, কারণ আমরা মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরীর কাছে জানতে চাইবো, আপনি কি মনে করেন এই 10 জনের তালিকা প্রকাশ করা উচিত? কারণ আমরা দেখতে পাচ্ছি যে নানা মত আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে তিনি নাম প্রকাশের পক্ষপাতী নন, আবার কেউ কেউ বলছেন যে নাম প্রকাশ করা উচিত, তাতে বোঝা যাবে কারা কারা তালিকায় থাকছেন। জনাব ইশফাক ইলাহি চৌধুরী। আমার মনে হয় আমরা যেহেতু এটা একটা রাষ্ট্রপতির উদ্যোগ এবং মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটিকে তার দায়িত্বটা দিয়েছেন, এটার সম্পূর্ণভাবে নির্ভর করবে রাষ্ট্রপতির উপরই আমার মনে হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত। এবং উনি যদি উদ্যোগী হয়ে নাম প্রকাশ করেন ওনার সচিবালয়ের মাধ্যমে তাহলে ভালো, তা না হলে যে সংক্ষিপ্ত তালিকা যেটা আমরা আলটিমেটলি যেটা চূড়ান্ত তালিকা পাবো সেটাই আমাদের গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আপনি মনে করছেন না এই মুহূর্তে নাম তালিকা প্রকাশ করা উচিত? এটা অর্থহীন, কারণ আলটিমেটলি সার্চ কমিটি তো তাদের চূড়ান্ত তালিকায় 10 জনকে দিয়েছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে, এবং এতদূর আলাপ আলোচনার পরেই নিরপেক্ষ এবং যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এই ধরনের 10 জনকেই তারা মনোনীত করেছেন। সুতরাং তাদের মধ্যে 52-53 থাক। সুতরাং আপনি মনে করছেন না যে এই মুহূর্তে নাম প্রকাশের কোনো বিশেষ প্রয়োজন আছে? এই মুহূর্তে নাম প্রকাশের প্রয়োজন আছে। আমার মনে হয় এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির উপর ছেড়ে দেওয়া উচিত। মহামান্য রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। মিতা, আপনি মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদ সচিব আমাদেরকে ব্রিফ করবেন। আপনার কি মনে হয় মন্ত্রিপরিষদ সচিব কি যে 10টি নামের তালিকা পাঠানো হয়েছে সেই তালিকাটা আমাদের কাছে প্রকাশ করবেন? কি মনে হয়, আপনি কি জানতে পেরেছেন?
তিনি প্রকাশ করবেন খালেদ, কারণ তিনি যখন বঙ্গভবন থেকে বের হওয়ার সময় তিনি কয়েক সেকেন্ডের জন্য তিনি তার গাড়ির গতি কমান এবং গতি কমানোর সাথে সাথে আমরা সাংবাদিকরা তার কাছে এগিয়ে গিয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম যে তিনি এখন আমাদের সঙ্গে কথা বলবেন কিনা। তখন তিনি বলেছিলেন রাত 9টায় সচিবালয়ে তিনি কথা বলবেন, সেখানেই নাম প্রকাশ করা হবে। অর্থাৎ তিনি পরিষ্কার করে বলেছেন আজ রাত 9টার সময় যে ব্রিফিংটি করা হবে সাংবাদিকদের উদ্দেশ্যে, সেখানে রাষ্ট্রপতির কাছে যে 10টি নাম গিয়েছে সেই 10টির নাম কিন্তু প্রকাশ করা হবে। মিতা, এই 10টি নামের মধ্যে থেকেই কি মহামান্য রাষ্ট্রপতি 5 জন বেছে নেবেন নাকি এর বাইরে থেকেও বেছে নিতে পারেন? মন্ত্রিপরিষদ সচিব কি সেই সম্পর্কে কোনো কিছু বলেছেন আপনাদের? এর বাইরে যাবার আর সুযোগ নেই খালেদ, কারণ গত কয়েকদিন ধরেই এই সার্চ কমিটি গঠন এবং সার্চ কমিটি যে নামগুলো রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে তার ভেতর থেকেই রাষ্ট্রপতি দিবেন, এমনটিই হচ্ছে আলোচনা। এবং গত 2012 সালেও কিন্তু আমরা সেটাই দেখেছি যে সার্চ কমিটি যে নামগুলো প্রস্তাব করেছিল তার ভেতর থেকেই রাষ্ট্রপতি 5 জনকে বেছে নিয়েছিলেন সে সময়। তো আজকে আমরা কয়েকটি সূত্র থেকে জানতে পারলাম যে আজ রাতে এই রাত 9টার সময় 10 জনের নাম ঘোষণার পরে এমনও হতে পারে যে আজ রাতেই বাকি 5 জনের অর্থাৎ চূড়ান্ত 5 জনের নামের তালিকা প্রস্তুত এবং গেজেটের কাজটিও কিন্তু আজই রাতেই হয়েও যেতে পারে। অধ্যাপক ABM আবু নোমান, আমরা দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার পদে মূলত একজন আমলাকেই পছন্দ করা হচ্ছে বা আমলাকে চাওয়া হচ্ছে, কারণ মনে করা হচ্ছে যে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা না থাকলে নির্বাচন কমিশনকে নেতৃত্ব দেওয়ার কাজটি আসলে করা দুরূহ হবে কারো পথে। আপনি কি এই মতের সাথে একমত অধ্যাপক ABM আবু নোমান? ধন্যবাদ আবারও। আসলে আপনি যে বিষয়টি বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে প্রধান নির্বাচন কমিশনার যিনি হবেন বাংলাদেশে একটি স্বাধীন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তার কিন্তু আপনার এই যে আমলাতান্ত্রিক যে দক্ষতা সেটির প্রয়োজন রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করছে যে একজন আমলা দিলে হয়তো এটি নিরপেক্ষ হবে না, এবং কথাটি কিন্তু ঠিক নয়। যে আমলারা তাদের একটা দক্ষতা আছে, যোগ্যতা আছে, এবং প্রশ্ন হচ্ছে নিরপেক্ষতা নিয়ে। আমরা আশা করছি যে যদি আমলা হন সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাকে অবশ্যই আমার প্রশ্ন হচ্ছে আমলা ছাড়া অন্য কেউ কাজটি করতে পারবেন না এরকম ধরে নেওয়ার কারণ আছে কিনা? এরকম ধরে নেওয়ার কারণ আছে অবশ্যই আপনার, কারণ নির্বাচন কমিশন সম্পর্কে এবং এর কাজের যে ব্যাপক কাজ আপনার এই কাজ সম্পর্কে যদি তার দক্ষতা এবং যদি সে বিষয়ে যদি তার পূর্ব অভিজ্ঞতা না থাকে, আমি বলছি না যে অন্য সেক্টর থেকে যদি কাউকে দেওয়া হয় সেটি করা অবশ্যই যেতে পারে। আপনাকে ধন্যবাদ। আমি আবার কমরেড ইশফাকুল আলী চৌধুরী আপনার কাছে আসছি। আপনি কি মনে করেন যে কোন নির্বাচন কমিশনকে নেতৃত্ব দিতে হলে পূর্ব অভিজ্ঞতা এই ধরনের কাজের থাকা একদম জরুরি কিনা? কমরেড ইশফাকুল আলী চৌধুরী। না, একদম জরুরি নয়, একদম জরুরি নয়। ইতিমধ্যে যে দুটো নাম আসছে, আমি জানি না কিভাবে এটা প্রকাশ হয়েছে, তো তাদের উভয়ই বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত এবং দক্ষ, তাদের কর্মদক্ষতার যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি এবং তারা সজ্জন হিসাবেই সুধী সমাজে তারা পরিচিত। তবে বিচারপতিরা যে হতে পারবেন না তা আমি স্বীকার করি না, কারণ ভারতে আমাদের উদাহরণ আছে জাস্টিস সেশনের ব্যাপারে, যে অত্যন্ত দক্ষ একজন বিচারপতি হওয়া সত্ত্বেও অত্যন্ত দক্ষ একজন প্রধান নির্বাচন কমিশনার ভারতে পেয়েছিল। সুতরাং এটা দরকার, এটা প্রয়োজন যে প্রশাসনিক দক্ষতার কিছু অভিজ্ঞতা থাকা দরকার, তবে এটা এসেনশিয়াল নয়। আসমামিতা, অনুসন্ধান কমিটির একটি দায়িত্বশীল সূত্র আজকে অনেকগুলি পত্রপত্রিকাকে জানিয়েছে তারা এবার বয়সের বিষয়টি অনেক বিবেচনা করছেন এবং যাদেরকে মনোনীত করা হবে বা নির্বাচিত করার জন্য যাদেরকে সুপারিশ করবেন তাদের বয়স 61 থেকে 70-এর মধ্যে তারা রাখতে চান। এর কোনো বিশেষ কারণ আছে বলে কি আপনি মনে করেন? কোনো এর পেছনের যুক্তিটি কি আসলে? বয়স নিয়ে যে এবার এত ভাবিত হলেন সার্চ কমিটি, পেছনের যুক্তি হিসেবে যেই আলোচনাটি এসেছে খালেদ, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেছিলেন তারা সবাই দেখা গিয়েছে যে স্বাধীনতার আগে তারা বাংলাদেশের সিভিল সার্ভিসে তারা যোগ দিয়েছেন, কিন্তু পুরো নির্বাচন কমিশনের সব সদস্য আর কি এখন পর্যন্ত এরকম হয়নি যে যারা স্বাধীনতার পরে যোগ দিয়েছেন এমন একটি পুরো কমিশন। ফলে এবারের কমিশনের এই বিশেষ করে যারা আলাপ করে গিয়েছেন বিশিষ্ট 16 জন ব্যক্তি যারা সার্চ কমিটির সাথে কথা বলে গিয়েছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তাদের পরামর্শর কাছ থেকে এই বিষয়টি এসেছে যে যারা
বাংলাদেশের সিভিল সার্ভিসে যোগ দিয়েছেন স্বাধীনতা পরবর্তী সময়ে, তাদের ভেতর থেকে বাছাই করা হয় এবং বয়স যদি 60 থেকে 70-এর মধ্যে হয় তাহলে সেই সময়টাই তাদের কর্মক্ষমতা বিষয়টি মাথায় রাখা হয়েছে, ফলে তারা অনেক বেশি। আমরা একটা বিরতি নিচ্ছি, আবার আপনাদের কাছে ফিরছি। যে প্রশ্নটি নিয়ে আপনাদের কাছে ফিরবো, এয়ার কমান্ডার ইশফাক আলী চৌধুরী, অধ্যাপক এ বি এম আবু নোমান এবং আসমামিতা, আমরা জানতে চাইবো যে আওয়ামী লীগ ইতিমধ্যে বলে দিয়েছে যে রাষ্ট্রপতি যাকেই নির্বাচন কমিশনার পদে মনোনীত করবেন বা প্রধান নির্বাচন কমিশন পদে নিয়োগ দিবেন তারা মেনে নেবেন, নির্বাচন কমিশনকে মেনে নেবেন। কিন্তু বিএনপি বলছেন যে তারা আসলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করেন যাদের মেরুদণ্ড হবে সোজা। আপনাদের কাছে জানতে চাইবো, যেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারদের আসলে মনোনীত করা হলো, এরপরে দলগুলি সবাই এই নির্বাচন কমিশনকে আসলে মেনে নিবে কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। এয়ার কমান্ডার ইশফাক আলী চৌধুরী, বিরতির আগে আমরা জানতে চাইছিলাম যে বিএনপি এই নির্বাচন কমিশনকে মেনে নেবে কিনা। আমি এর সাথে আবার একটু যুক্ত করতে চাই যে বিশিষ্ট নাগরিকেরা দল নিরপেক্ষ, সাহসী, দক্ষ, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করার সুপারিশ করেছিলেন। এই যে দুজনের নাম আমরা শুনতে পাচ্ছি, সেই দুজন এই ক্রাইটেরিয়ানটা ফুলফিল করেন কিনা? আমি মনে করি তারা উভয়ই অত্যন্ত দক্ষ এবং আমরা তাদেরকে চিনি, জানি, তারা সমাজে সুপরিচিত এবং শুধুমাত্র তাদের কর্মজীবনেই তারা সার্থক ছিলেন তাই নয়, অবসর জীবনেও তারা সমাজকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সংগঠনের সাথে তারা জড়িত। আমার মনে হয় আমাদের উচিত হবে তাদের উপরে যে কোনো একজন যখন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত হবেন, আমার মনে হয় আমাদের ট্রাস্ট তাদের উপরে রিপোজ করা উচিত, কারণ বিশ্বাস ছাড়া আমরা আগাতে পারবো না। আর মাঠের বিরোধী দল যে বিএনপি, তারা তার উপর আস্থা রাখতে পারবেন কিনা, এই দুইজনের উপর আস্থা রাখতে পারবেন কিনা? স্পষ্টতই তারা যে নামগুলি দিয়েছিলেন তাদের মধ্যে থেকে কেউ প্রধান নির্বাচন কমিশন হিসেবে সুপারিশকৃত হন নাই। না, আলী ইমাম মজুমদারের নাম কি তারা দিয়েছে? আলী ইমাম মজুমদারের নাম বোধহয় তারা প্রস্তাব করেছিলেন বিএনপি। আপনার কি মনে হয় কমান্ডার ইশফাক আলী চৌধুরী, বিএনপি এই নির্বাচন কমিশন? আমার মনে হয়, আমি তো বললাম যে আমার মনে হয় দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে আমার মনে হয় এদের দুজনের যে কোনো একজন যদি নির্বাচিত হন, তারা জাতিকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারবেন বলে আমার বিশ্বাস। এবং তাদের উপরে অযথা সন্দেহপ্রবণ না হয়ে আমাদের উচিত হবে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করে যাওয়া। অধ্যাপক এ বি এম আবু নোমান, আপনি কি মনে করেন এই প্রসঙ্গে, যে বিএনপি মেনে নেবে কিনা এবং তারা দল নিরপেক্ষ, সাহসী, দক্ষ, যোগ্যতা সম্পন্ন বলে আপনি মনে করছেন কিনা, যে দুটি নাম আমরা দেখছি? আসলে আমিও একই মত পোষণ করছিলাম, কারণ এই দুজন ব্যক্তি সম্পর্কে আমরা সবাই কিন্তু কম বেশি জানি আপনার, এবং তারা যদিও এখন অবসরে আছেন এবং তাদের কর্মকালীন সময়ে তারা যথেষ্ট দক্ষতা, সততা এবং নিরপেক্ষতার সাথে কিন্তু তাদের দায়িত্ব পালন করেছেন আপনার, এবং একই সাথে তারা এই অবসরকালীন পরের সময়েও কিন্তু তাদের সম্পর্কে সে ধরনের কোনো আপনার পক্ষপাতিত্বের অভিযোগ আমরা শুনিনি। আর বিএনপির কথা যেটি আপনি বলছেন সেটি হচ্ছে, আপনি দেখুন যে যখন এই সার্চ কমিটি তাদের কাছ থেকে নাম চেয়েছে, সেই নাম দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছে। এখন তাদের দেওয়া নাম থেকে যদি কেউ না আসে, অথবা তাদের পছন্দের লোক যদি আপনার নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যদি না আসে, তাহলে সেটাকে মেনে না নেওয়ার বিষয়টি হবে খুবই দুঃখজনক। সেজন্য আমি একটা গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির প্রতি সম্মান দেখিয়ে, কারণ তারা এই প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছে, আমি মনে করি যে বিএনপির উচিত হবে এই 10 জনের যে সংক্ষিপ্ত তালিকা এসেছে, এবং আমরা এটাও জানতে পেরেছি বিভিন্ন পত্রিকার খবরে যে নামগুলি প্রধান রাজনৈতিক দলগুলি দিয়েছে, সেখানে কিন্তু অভিন্ন নাম এই সার্চ কমিটি তারা দেখতে পেয়েছে, এবং সেই অভিন্ন নামগুলিকে নিয়ে তারা সেগুলিকে এক্সামিন করে সেখান থেকে 10 জনের নাম তাদের তালিকা সহ আপনার বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে দিয়েছে। এখন আমি মনে করব এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে অবশ্যই বিএনপির সম্মান প্রদর্শন করা উচিত, এবং যে দুজনের নাম এসেছে তাদের মধ্যে থেকে কেউকে যদি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মহামান্য রাষ্ট্রপতি যদি নিয়োগ দেন,
তাহলে ওনাদের উপর আস্থা রেখে আমার মনে হয় যে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে এটিকে একটি আপনার গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে আমরা দেশ এবং জাতিকে উপহার দিতে পারি বলে আমি মনে করছি। মিতা, আপনি কি মনে করছেন যে এই যাদের নাম আমরা শুনতে পেয়েছি, যে দুইজনের নাম প্রধান নির্বাচন কমিশনের শুনতে পেয়েছি, তারা আসলে সবার কাছে গ্রহণযোগ্য হবেন কিনা? খালেদ, এটা বলা একটু মুশকিল। এই কারণে যে সার্চ কমিটি যখন গঠন করা হয়, অর্থাৎ 25 জানুয়ারি রাষ্ট্রপতি যখন তাদের ডেকে তাদের কি কি দায়িত্ব আছে কয়েকদিনে সেটি বুঝিয়ে দেন, তখনই বিএনপি অনাস্থা জানিয়েছে যে এই সার্চ কমিটির ভিতরে সরকারের মতাদর্শ ঘেঁষা অনেকেই আছেন বলে তারা অভিযোগ করেন। ফলে সেই সার্চ কমিটির কাছ থেকে তাদের আর কোনো প্রত্যাশা নেই, এমন বক্তব্যও আমরা শুনেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। ফলে তাদের গঠন করা নির্বাচন কমিশন বা তাদের প্রস্তাব করা নামগুলোর ভেতর থেকে যখন নির্বাচন কমিশন গঠন করা হয়, সেই কমিশন নিয়ে শেষ পর্যন্ত যে তারা আপত্তি তুলবেন না সেটি আসলে বলা মুশকিল। খালেদ, আপনি যে বললেন যে তারা একটি আপত্তি তুলতেই পারেন, সেই আপত্তির জায়গা থেকে আপনি কথাটি বললেন, কিন্তু যারা বিশিষ্ট নাগরিক আছেন তারা যে বলছেন যে দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ, যোগ্যতা সম্পন্ন, সেইটির ক্ষেত্রেও কি এই দুইজনকে আপনি বলতে পারেন যে তারা দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ, যোগ্যতা সম্পন্ন, এবং যেই কথাটি এবার বেশি বলা হয়েছে যে একটা মেরুদণ্ড বিশিষ্ট নির্বাচন কমিশন সকলে চাচ্ছেন, সেই ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারবেন কিনা? এই দুজনের বাইরেও খালেদ আরেকজনের সঙ্গে আমার নিজের কথা হয়েছে, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি জানিয়েছেন যে তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছিল এবং 10 জনের ভেতরে তার নামটি আছে এবং এই প্রস্তাবে তার কোনো আপত্তি আছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ফলে তিনি ইতিবাচক একটি মনোভাব জানিয়েছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে যে নামের তালিকা দেওয়া হয়েছিল তার মধ্যে তার নামও আছে এবং আলী ইমাম মজুমদারের নামও আমরা জানতে পেরেছি বিএনপির তালিকায় ছিল। বিএনপির তালিকায় অবশ্য আমি আমাকে সংশোধন করছি, বিএনপির তালিকায় অবশ্য আলী ইমাম মজুমদারের নাম ছিল না। ইশফাক ইলাহি চৌধুরীর কাছে আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই যে বিএনপির তালিকায় জনাব আলী ইমাম মজুমদারের নাম ছিল না, কিন্তু আলী ইমাম মজুমদারকে যদি নির্বাচন কমিশনের প্রধান করা হয়, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় মানে 2007-8-9 তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি আসলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন। সেটি আবার প্রশ্ন কিনা যে 1-11 কুশীলব কারিগর তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে। এ ধরনের অভিযোগ হতেই পারে, কিন্তু আমার মনে হয় গণতন্ত্রের চলার পথে আমাদেরকে সবসময় যেটা স্মরণ রাখতে হবে যে গণতন্ত্র মানেই কম্প্রোমাইজ, অনড় অচল একটা কম্প্রোমাইজ, আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডে কখনোই গণতন্ত্র আগাতে পারে না। আমরা একজনের ব্যাপারে জাস্ট যেহেতু উনি তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিলেন, তার দীর্ঘ কর্মজীবনকে আমরা শুধুমাত্র ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়ের মাপকাঠিতে আমরা তাদেরকে ঠিক ওজন করা ঠিক হবে না। আমার মনে হয় বিএনপি তার অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিবে এবং সামনে একটা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাবে, কারণ এই ধরনের কন্টিনিউয়াস অসহযোগ কিন্তু আসলে তাদেরকে ক্ষতিগ্রস্তই করেছে। এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী, সহকর্মী আসমিতা, অধ্যাপক এ বি এম আবুল নোমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের মুখ্য মহানগর হাকিম আদালত আদেশ দেন। পুলিশের 7 দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য শাহজাদপুর আদালতে পাঠানো হয়েছে তাকে। এই মামলার আগে গ্রেপ্তার 6 জনের শুনানি হবে 13 ফেব্রুয়ারি। মিরুকে শিমুল হত্যা মামলা এবং ছাত্রলীগ নেতা বিজয় হত্যা চেষ্টা মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতরাতে তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করে পুলিশ। শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু ভাই। বিলু ভাই, সাংবাদিক শিমুল হত্যার ঘটনা শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করা হয়েছে। হালিমুল হক মিরু কি বললেন আমাদেরকে, আসলে তিনি কেন ওই দিন গুলি করলেন, মানে শখে, ভয় দেখাতে, এমনিতে কি বললেন আসলে আমাদের তিনি? খালেদ ভাই, তাকে যখন দুপুরে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের সাথে কথা বলছেন, তিনি প্রিজনার ভ্যানে উঠছিলেন, আমি তখন সেখানে ছিলাম। ঠিক আমাদের কিছু প্রশ্নের জবাবে তিনি কি বলেছিলেন সেটাই আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। খালেদ ভাই, আমি সাংবাদিকদেরকে হত্যা
করতে পারি না। করি যে তারা অতি উৎসাহে বলছে যে মেয়রের গুলিতে মারা গেছে, এইটা দেখলেই আপনারা বুঝবেন যে কারা ষড়যন্ত্রকারী। খালেদ ভাই, এর বাইরেও তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন। বিশেষ করে তিনি যেটা ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি কোনোভাবে সম্পৃক্ত নয়। তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে আওয়ামী লীগের যে স্থানীয় দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, সেখানে তিনি যাদেরকে তার প্রতিপক্ষ বলে মনে করছেন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন বলে তার দাবি। এর বাইরেও বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন, তাতে মনে হয়েছে যে তিনি সরাসরি নিজেকে নির্দোষ দাবি করে তার প্রতিপক্ষকেই মূলত এই ঘটনার জন্য দায়ী করছেন, এবং যাদের দিকে তিনি ইঙ্গিত করছেন তাদের কেউ কেউ কিন্তু ঘটনার দিন এলাকাতেই ছিলেন না। যেমন তিনি সংসদ সদস্যের প্রতি ইঙ্গিত করছেন বলে আমরা সাংবাদিকরা অনুমান করেছি তার কথা থেকে, কিন্তু ঘটনার দিন স্থানীয় সংসদ সদস্য কিন্তু এই এলাকাতেই ছিল না। বিলু ভাই, হালিমুল হক মিরুকে এই শাহজাদপুর পৌরসভার মেয়র পদে মনোনয়নের জন্য আসলে তৃণমূল আওয়ামী লীগ নাম দেয় নাই। গতকাল আমাদের সঙ্গে আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি একদম স্পষ্ট জানিয়েছেন নাম দেওয়া হয় না, কেন্দ্র থেকে তার নাম দেওয়া হলো। এবং হালিমুল হক মিরুর এই কাজটি কিন্তু প্রথমবারের মতো না, তিনি এর আগেও হয়তো কাউকে গুলি করে মেরে ফেলেননি, কিন্তু নানা ধরনের উদ্ধত আচরণ তার মধ্যে দেখা গিয়েছিল। কেন্দ্র তার উপর এত আস্থা রাখার কারণ কি আসলে? সব মিলে যেটা বলা হয় যে এই ধরনের যে কারণটা আমরা কয়েকখানে কাজ করতে এসে খুঁজে পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে হয়তো কোথাও ইনফরমেশন ভুলও থাকতে পারে, সেটা হলো যে আগে যিনি প্রাণী সম্পদ মন্ত্রী ছিলেন মূলত লতিফ সিদ্দিকী সাহেব, তারই খুবই আস্থাভাজন, তারই খুব প্রিয়ভাজন ছিলেন এই মেয়র। এবং এর পাশাপাশি তিনি ঢাকায় আরো কিছু নেতৃবৃন্দের সঙ্গে খুব ভালো যোগাযোগ রাখতেন। আর আপনি জানেন যে এরকম ক্ষেত্রে যেটা হয়, মনোনয়নের ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত দেয় সেটাকেই মাঠ পর্যায়ের যারা নেতাকর্মী থাকে সেটা চূড়ান্ত ভেবে নেন। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছেন, যদিও তার বিষয়টি কেন্দ্র কোনোভাবেই নামে আনে নাই, দ্বিতীয় তৃতীয় এমনকি কোনো সারিতেই তার নাম রেখেছিলেন না। তারপরেও তার পাওয়ার বিষয়টা ছিল শুধুমাত্র নেত্রীকে সম্মান জানানোর জন্য এখানকার লোকজন তাকে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু তাকে মনোনয়ন দিয়েছেন, সেই কারণে আওয়ামী লীগের লোকজন তার প্রতি শ্রদ্ধা রেখে এই মেয়রকে নানাভাবে নির্বাচনে এগিয়ে নেবার চেষ্টা করেছেন। কিন্তু মন থেকে আসলে কেউ মিরুকে ভোট দিক বা না দিক এই বিষয়টি ওইভাবে দেখেননি। সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে কি হালিমুল হক মিরুর সেই সুসম্পর্ক, যদি আমরা ওভাবেও বলি, সেটি কি এখনো আছে? আমি যেটা এই কয়েকদিন এখানে কাজ করতে এসে দেখেছি, এবং আজকেও আমি নানা শ্রেণী এবং পেশার লোকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু তার কথাই বলেছেন যে এর আগের সময় যখন তিনি মেয়র পদে ছিলেন তখনই তাদের মধ্যে যে সখ্যতাটা গড়ে ওঠে, সেই সখ্যতাটা কিন্তু দীর্ঘদিন ছিল। এবং আরও বিশেষ কিছু কথাবার্তা শোনা যায় যেগুলো হয়তো মনে হয় যে তাদের মধ্যে হৃদয়তাটাকে বাড়িয়ে দিয়েছে সেই কারণগুলোকে, সেটা আমরা কিছুটা শুনতে পাই এখানে এসে। কানাঘুষা, অভিযোগ, তারপরে অনুযায়ী এরকম বিষয়গুলো থেকে আমরা পাচ্ছি, তাতে তাদের মধ্যে একটা খুব বেশ গভীর একটা হৃদ্রতা ছিল বলে আমার কাছে মনে হয়েছে। এই সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? না, ওনাকে আমি চেষ্টা করেছিলাম এলাকায় খোঁজবার জন্য, বা তাকে আমরা পাইনি এই এলাকায়। সুতরাং এই প্রসঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগ বা তাদের মধ্যে যে সখ্যতা, এই বিষয় নিয়ে তার যে কেমন কোনো বক্তব্য আছে কিনা, সেই বক্তব্যটা আমরা জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি খালেদ ভাই আমাকে তার ব্যক্তিগত বক্তব্য বা মতামত জানার বিষয়। বিলু ভাই, দুটি বিষয়, মিরুর গ্রেপ্তারের পর শিমুলের পরিবার থেকে কি কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা, এক, আর দুই হচ্ছে যে তিনি মেয়র পদে, তাকে উপজেলা আওয়ামী লীগ থেকে আসলে বহিষ্কার করা হয়েছে, তিনি মেয়র পদে এই অভিযোগটি নিষ্পন্ন না হওয়া পর্যন্ত কি তিনি মেয়র পদে বহালই থাকবেন বা থাকছেন? খালেদ ভাই, এই বিষয়টি নিয়ে কালকে জেলা প্রশাসনের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের ফৌজদারি মামলা হলে সাধারণত সব আইন কানুন ফলো করা হয় এবং মানা হয়, তার ক্ষেত্রে এটাই করা হয়েছে। এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থাগুলো রয়েছে, যে আইনগুলো রয়েছে, বিশেষ করে এইরকম ক্ষেত্রে সাময়িক বরখাস্ত হবার যে বিধান রয়েছে জনপ্রতিনিধিতে, ঠিক সেই কাজটাই তারা শুরু করেছেন। জেলা প্রশাসন ইতিমধ্যে ফাইল প্রসেস করছেন এবং খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত হয়তো স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসবে তার মেয়র পদে থাকা না থাকা নিয়ে। এর বাইরে আরেকটা প্রশ্ন করেছিলেন যেটি তার পরিবারের পক্ষ থেকে, তার পরিবারের লোকজনের সঙ্গে, বিশেষ করে তার স্ত্রীর সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তিনি খুবই আবেগ আপ্লুত ভাবে বলেছেন যে আমি খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার পাই, এবং সেজন্য তার মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে তার যে দাবি সেটি হলো যে এই বিচারটি দ্রুত বিচার আদালতে নেওয়া হোক। আর এর বাইরেও কিন্তু আজকে স্থানীয় আওয়ামী লীগ এবং জনসাধারণ
এই বিচারটি দ্রুত বিচার আন্দোলনের পাশাপাশি ওই দিন যাদের হাতে অস্ত্র দেখা গিয়েছিল বা ওই দিন যাদের হাতে অবৈধ অস্ত্র ছিল বলে অভিযোগ হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও খুব জোরালোভাবে আজকের বিকালের যে সমাবেশ হয়েছে সেখান থেকে স্থানীয় জনতার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ দাবি তুলেছেন। বৃহস্পতিবারের ঘটনাটি যা দিয়ে আসলে সূত্রপাত হয়েছিল, তৃণমূল পর্যায় থেকে যার নাম আসলে মেয়র পদে মনোনয়নের পাঠানো হয়েছিল সেই ভিপি রহিমের যে সমর্থকরা আছেন তারা মেয়র মিরু বলতে চেষ্টা করছেন তার বাড়ি তারা দখল করতে গিয়েছিলেন, ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল বলে তাকে কঠোর একটি ব্যবস্থা নিতে হয়েছে বা এরকম কিছু বলতে চেষ্টা করেছেন সেই সময়। তা এই টেনশনটি এখনো রয়েছে কিনা ওই এলাকায়, এই মেয়র সমর্থক এবং বিদ্রোহী প্রার্থী এখানকার পরিস্থিতি দেখেন তাহলে একটা জিনিসই মনে হবে যে সবাই এখন একটা কাতারে এসেছেন এবং সেই কাতারটাই হলো যে এই সাংবাদিক হত্যার বিচার হবে। আপনি যদি আমার পেছনের দিকটা একটু দেখেন যে রাস্তাটা চলে গেছে পেছনে, এই রাস্তার শেষ মাথায় গিয়ে মেয়রের বাড়ি এবং যে ঘটনাটি ঘটেছে সূচনা এখান থেকে হয়েছে। এখানে লোকজন তারা যেটা বলেছেন যে সাংবাদিক শিমুল পরপর 3টি ছবি তোলার পরেই মূলত তার উপরে আক্রমণটা হয় এবং তার কাছে যে ক্যামেরাটা ছিল এবং তার কাছে যে সেলফোনটি ছিল সেটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মূলত সে কিছু একটা ছবি পেয়েছিল যেটি মিরুর পক্ষের লোকজন অথবা অন্য কারোর জন্য একটা হুমকি হতে পারত, যেটি গণমাধ্যমে আসলে তাদের রাজনীতিতে একটা বিরূপ প্রভাব পড়তো এবং স্থানীয় লোকজন তাদেরকে আরো অন্যভাবে দেখতো। এরকম কিছু ছিল বলেই স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি যারা এখানে আছেন সুধী সমাজ এবং জনসাধারণ তারা এমনটাই মনে করছেন। খালেদ ভাই, বিলু ভাই, একটু আমাদের দর্শকদের আর একটু বোঝার জন্য, আপনি যেহেতু একদম শাহজাদপুরে আছেন, আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়ি, মেয়র মিরুর বাড়ি এবং যে বিদ্রোহী প্রার্থী ছিলেন আব্দুর রহিমের বাড়ি এবং শাকিলের বাড়ি কতটা দূরত্বে আছে সেটা যদি আমাদের একটু বলতেন, বা কোন কোন জায়গায় বাড়িগুলি? এরা কিন্তু সবই শহরের আশেপাশে। আপনি জানেন যে শাহজাদপুর খুব প্রাচীন একটি শহর এবং এই শহরটাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল, যে কারণে সবাই কিন্তু ব্যবসা কেন্দ্রিক এই শহরটির মধ্যেই থাকতেন এবং এদের বাড়ি খুব বেশি দূরে না, 2-3-4 কিলোর মধ্যে সবার বাড়ি এবং সবার পৌরসভার কাছাকাছি বলা যায় থাকতেন। বিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এসপিকে বিরতি নিচ্ছি। বাংলাদেশ ও ভারত এই দলের মধ্যকার দুদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। প্রস্তুতিতে ইনজুরি পড়ায় হায়দ্রাবাদের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে পারছেন না ওপেনার ইমরুল কায়েস, তার জায়গায় দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী আমিরুল লতিফ বাপ্পি। টেস্ট ম্যাচটি ড্র বলা, এই প্রস্তুতি ম্যাচটি ড্র বলা হলো। 2 দিনের ম্যাচে ইন্ডিয়ান এ স্পষ্টতই ডমিনেট করেছে বাংলাদেশ দলকে, 461 উইকেটে ডিক্লেয়ার করে 224 রানের জবাবে। বাংলাদেশের বোলিং ভালো হয়নি, ব্যাটিং তো তার আগের দিন ভালো হয়নি বলাই যায়। আসলে খালেদ ভাই, আমরা যেটা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকাতে ও মিডিয়াতে এসছে যে প্রথম দিন কিন্তু বাংলাদেশ ঢুকেছিল ওখানকার বাউন্সি উইকেটে। বাংলাদেশ হয়তো চিন্তা করেনি, বাংলাদেশ স্কোয়াড আপনি দেখলে বুঝতে পারবেন যে বেশিরভাগ স্পিনার নিয়ে গেছে, সেই জন্যই আর ওরা ওখানে খেলেছে বাউন্সি উইকেটে। এই জন্য বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে ঢুকেছিল মাত্র 224 রানে অল আউট হয়ে যায়। তো ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে নামে ভারত এ দল, তখন কিন্তু তারা স্পিনারদের খুব সহজেই সেই মোকাবেলা করতে সক্ষম হয়। এবং দেখেন আপনি আমি জানাতে চাই যে 3টি কিন্তু সেঞ্চুরি করেছে বাংলাদেশ ভারত এ দলের ব্যাটসম্যানরা। সুতরাং বাংলাদেশের বোলিং যে খুব যাচ্ছে তাই হয়েছে এটা তো বলাই যায়। বাংলাদেশে যে ওপেনার ইমরুল কায়েস, তার আঘাতটি এতই যে তাকে আমরা নিঃসন্দেহে মিস করতে যাচ্ছি সেখানে, কিন্তু তার পরিবর্তে ডাকা হয়েছে মোসাদ্দেককে। সেই ক্ষেত্রে টিম ফরমেশন কি তামিম এবং সৌম্যকে ওপেনিংয়ে ভাবছে? হ্যাঁ, এটা একেবারেই নিঃসন্দেহ এখন যে তামিমের জুটি হিসেবে সৌম্য সরকারি থাকছেন এবং সেক্ষেত্রে মোসাদ্দেককে আসলে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে, যাতে আরও যদি কেউ ইনজুরিতে পরে সেক্ষেত্রে যেন হয়, যাতে রিপ্লেস করা যায়। সেক্ষেত্রে একাদশে কিন্তু আমরা লিটন কুমার দাসকে বেশি মনে হচ্ছে আমার কাছে, যে যেহেতু ইমরুল নেই সেহেতু লিটনকে হয়তো একাদশে বেশি দেখা যেতে পারে। সেক্ষেত্রে কিপিং কে করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল, কিন্তু লিটনের চান্সটা খুব বেশি। বোলিং ভালো হয়নি। শফিউল ইসলাম 10 ওভারে 50 রান দিয়েছেন, উইকেট পাননি। সুভাষিস রায় পরে আবার কিছু উইকেট পেলেও তার বোলিংয়ে আসলে মারতে গিয়ে যারা আউট হয়েছে তারা মারতে গিয়ে আউট হয়েছেন, মানে আমরা সেরকম ধার দেখিনি। পেস অ্যাটাক নিয়ে আসলে চিন্তা রয়েই যাচ্ছে বাংলাদেশের।
না, তা তো নিঃসন্দেহেই শফিউলকে বলা হচ্ছিল যে শফিউল আসলে অনেকদিন ধরেই ফর্মে ছিল, যেহেতু এর আগের সফরটা ইনজুরি কারণে মিস করেছে, সেই কারণে শফিউল ইসলাম এবার ডাক পেয়েছে, রুবেল হোসেনকে রেস্ট দেওয়া হয়েছে এই সিরিজ থেকে। তো আসলে দেখা যাচ্ছে যে নির্বাচকদের ধারণাটা হয়তো কিছুটা একটু গরমিল হয়ে গেছে। তারপরেও হায়দ্রাবাদের যে ভেন্যুতে খেলাটা হবে সেখানে আশা করা হচ্ছে যে স্পিনিং ট্র্যাকই হবে, তার ফলে সেখানে আমাদের স্পিনাররা কাজ করতে পারবেন, আমরাও তাই আশা করছি। আমিরুল লতিফ বাপ্পি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকার।